ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা 2024-এর তৃতীয় পর্বের যে প্রশ্নগুলি আছে, আজকে তার 22 নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুরের 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। সবার প্রথমে 1 দাগের অঙ্ক দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে অপশানে 4টি করে অপশান দেওয়া আছে, যেটি উত্তর হবে সেটি খুঁজে নিয়ে লিখতে হবে। অর্থাৎ এটি MCQ কোশ্চেন। 1 দাগের 1 অঙ্ক কি আছে দেখো, 3/5 অংশকে শতকরায় প্রকাশ করলে কি হয়। 3/5 অংশকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা জানি যে কোনো সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে শতকরায় হয়ে যাবে। তাহলে 3/5 সমান 3/5 গুণিত 100% চিহ্ন, অর্থাৎ শতকরার চিহ্নটি দিয়ে দেবো। এবার এটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি, কাটাকাটি করে একটু ছোট করব। 5 একে 5, 5 কুড়ি 100, 3 কুড়ি গুণ করলে 60%, যেটি কিনা অপশান ডিতে আছে। খুব সহজেই হয়ে গেল। তাহলে 3/5কে শতকরায় প্রকাশ করে আমরা পেয়ে গেলাম 60%। তারপর 1 দাগে 2 অঙ্ক দেখো, √15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার এর মান হয়, এখানে যে 4টি অপশান আছে তার মধ্যে কোনটি হবে। তাহলে √এর ভিতরে প্রথমে যে 15 স্কোয়ার 20 স্কোয়ার সেটিকে আমরা আগে সরল করব, তারপর বর্গমূল করে দেবো। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে √, থাকলো 15 স্কোয়ার, হিসাব করে নেব। 15 গুণিত 15, 5 15 75, 15 একে 15, 5 5 7 12, 2 হাতে 1, 1 একে 2। এবার 20 গুণিত 20, 20 স্কোয়ার সমান 0 0 2 0 0, 2 2 4, 0 400, 400 এর সাথে যোগ করে দিলে পেয়ে যাব 5 2 4 2 6, 625। তাহলে √625 পেলাম। এবার 625কে বর্গমূল করব। উৎপাদকের সাহায্য করতে পারি, আবার ভাগ পদ্ধতিতেও করে দিতে পারি। উৎপাদকে যদি করি 5 দিলাম, 5 একে 5, 1 থাকে 5 দুগুণে 10, 2 থাকলো 25, 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 5 দুগুণে 10, 2 থাকে 5 5 25, আবার 5 দিলাম, 5 5 25 সমান হয়ে গেল। দেখো দুটি 5, এই দুটি 5, তাহলে 5 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার। তাহলে এইখানে যুক্ত চিহ্নটাকে এখন গুণিতক আকারে লিখেছি। তাহলে √, উঠে যাবে, 5 স্কোয়ার সমান 5, এই 5 স্কোয়ার সমান আরেকটি 5, সমান হয়ে যাবে 25, যেটি কিনা অপশান বিতে আছে। খুব সহজে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে। তারপর 1 দাগে 3 অঙ্ক, 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলির সংখ্যা হয়। এখানে 2 3 4 5 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি হবে হিসাব করতে হবে। তাহলে দেখো 1895 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলি প্রথমে বের করব। প্রথমে দেখো 1895 খ্রিস্টাব্দ লিপিয়ার কিনা দেখে নেব। কীভাবে দেখব, যে কোনো সালকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য থাকে, তাহলে সেই খ্রিস্টাব্দ বা সেই সালটিকে লিপিয়ার বর্ষ বলা হয়। অর্থাৎ ভাগ করে দেখে নেব 1895কে। 4 4 16, 2 থাকে 9 নামলো,
4 7 28, 1 থাকে 15, 4 3 12, 3 থাকলো। তাহলে যদি এটি 3টি 4 হতো তাহলে এখানে 5টা 6 হয়ে যেত, অর্থাৎ যদি 1896 হতো তাহলে এটি লিপ ইয়ার হতো, তাহলে মিলে যেত। তাহলে 1895 লিপ ইয়ার নয়, 1896 এটি কিন্তু লিপ ইয়ার। এরপর 1896 লিপ ইয়ার, তারপরে আমরা জানি 4 বছর ছাড়া ছাড়া সাধারণত লিপ ইয়ার বর্ষ হয়। তাহলে 1896 পরে হবে 1900, 4 বছর পরে 1900। এটি কিন্তু লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় আমাকে দেখতে হবে। কিভাবে? 96 পরে 1900, 4 বছর পরে লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু এইটি একটি শতাব্দী বছর, তাই এটা আমাকে 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে কিন্তু লিপ ইয়ার হবে। যে কোনো শতাব্দী বছরকে 1800, 1900, 2000, 2100, 2200 এইরকম শতাব্দী বছরকে, অর্থাৎ বছর যদি সংখ্যাটির শেষে 2টি শূন্য থাকে, অর্থাৎ এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, তাহলে সেই সালটিকে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করি, 4 4 16 0 3। এরপর কিন্তু এটা ভাগশেষ 300 হয়ে গেছে, অর্থাৎ এটি লিপ ইয়ার নয়। এরপর ঠিক 4 বছর পর 1904, তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটি কিন্তু লিপ ইয়ার বর্ষ হবে। 4 দিয়ে ভাগ করি, 4 4 4 16, 3 4 7 28, 2 4 6 24। এখানে কিন্তু ভাগশেষ 0 হয়েছে, অর্থাৎ 1904 লিপ ইয়ার হবে। তারপর 1900, এবার 4 বছর ছাড়া ছাড়া আমি নিয়ে নেব। 1900 4 4 8, 1900 8 4 12, এরপর হবে 1916, কিন্তু আমাকে 15 পর্যন্ত বলেছে, তাহলে 1915 এটা কিন্তু নয়, তাহলে শেষেরটি বাদ। তাহলে কি থাকলো? 1 2 3 4, তাহলে 4টি লিপ ইয়ার পেয়ে গেলাম। অতএব লিপ ইয়ার সংখ্যা, লিপ ইয়ারগুলির সংখ্যা 4, যেটি কিনা অপশান সিতে আছে। খুব সহজেই হিসাবটি হয়ে গেল। তারপর একের দিকে 4 অঙ্ক দেখো, 15:9 সমানুপাত 5:x হলে x এর মান, এইখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে দেখতে হবে। দেখো সমানুপাতে এই যে 4টি পদ আছে, এটিকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলা হয়। এবং এখানে এই 4টি পদের মধ্যে 3টি পদ দেওয়া থাকলে আরেকটি পদ নির্ণয় করা সম্ভব হয়, তার একটি সূত্র আছে। এখানে আমাকে দেখতে হবে কোন পদটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে x এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ xটি চতুর্থ পদ। চতুর্থ পদ বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ, কারণ প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। এবার কাটাকাটি করে সরল করি, 5 3 15, 3 3 9, এখানে 1 সমান 3। অতএব x সমান পেয়ে গেলাম 3, যেটি কিনা অপশান সিতে আছে। খুব সহজেই হয়ে গেল অঙ্কটি। ঠিক আছে, তারপরে একের দাগের 5 অঙ্ক, 16 এর বর্গের বর্গমূল হয়। এইখানে যে 4টি অপশান আছে তার মধ্যে কোনটি হবে আমাকে দেখতে হবে। 16 এর বর্গের বর্গমূল, তার প্রথমে 16 এর বর্গ নির্ণয় করতে হবে, তারপর তার আবার বর্গমূল করব। প্রথমে তাহলে 16 এর বর্গ সমান 16 স্কোয়ার সমান 16 গুণিত 16। তাহলে 16 গুণিত 16 গুণ করলে যেটি পাবো সেটি হচ্ছে 16 এর বর্গ। এবার 16 গুণিত 16 এর বর্গমূল যদি করি
তাহলে আমরা পেয়ে যাব √16 গুণিত 16 সমান √16 স্কোয়ার সমান 16। তাহলে 16 এর বর্গের বর্গমূল আমরা পেয়ে গেলাম 16, যেটি কিনা অপশান সিতে আছে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 1 দাগের 6 অঙ্ক, 2 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে। এখানে 4টি অপশান আছে, এর মধ্যে কোনটি হবে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করছি, খুব সহজেই। এখানে অঙ্কটি আছে 2 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে। এখানে ভগ্নাংশ আছে, তাই অঙ্কটি একটু জটিল মনে হচ্ছে। যদি একটি পূর্ণ সংখ্যা ধরে হিসেব করি তাহলে খুব সহজেই পেয়ে যাবে। দেখো একটি উদাহরণ দিই, যেমন আমি যদি বলি 4 এর সঙ্গে কত যোগ করলে 6 পাবো, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। 6 থেকে 4 বিয়োগ করে দেবো, 2 পেয়ে গেলাম। তাহলে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 পাবো। তাহলে এখানে আমার প্রশ্নটা ছিল 4-এর সঙ্গে কত যোগ করলে 6 পাবো। 2 যোগ করলে এই যে 2 কীভাবে পেলাম, এইটি তাহলে যোগফল। এখানেও ঠিক একই রকমভাবে বলেছে 2 3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে, তাহলে 2টি হচ্ছে যোগফল। সেখান থেকে 2 3 বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাব। 2 3 যদি বিয়োগ করি, লসাগু 1 এবং 3-এর লসাগু হবে 3, 3 দুগুণে 6 বিযুক্ত 2 1 2 সমান হয়ে যাবে 4 3। তাহলে 2 3-এর সঙ্গে 4 3 যোগ করলে 2 পাওয়া যাবে, যেটি কিনা অপশান এতে আছে। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 1 দাগের 7 অঙ্ক, 7 অঙ্ক আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 1.5 সেমি হলে তার ব্যাস কত। ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক আমরা জানি, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। তাহলে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে, ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো বৃত্তটির ব্যাসার্ধ সমান 1.5 সেমি, অতএব বৃত্তটির ব্যাস সমান 1.5 গুণিত 2 সেমি সমান 15 দুগুণে 30 হয়, দশমিকটি একটির পরে অর্থাৎ 3.0 বা 3 সেমি, যেটি কিনা অপশান ডিতে আছে। খুব সহজেই পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে দেখো 1 দাগের 8, বৃত্তের বৃহত্তম চাপ হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে, কোনটি হবে দেখে নাও। এখানে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি। প্রশ্নটি আছে বৃত্তের বৃহত্তম চাপ। চাপ কিভাবে নির্ণয় করা হয়, বৃত্তের পরিধির যে কোনো দুটি অংশের যোগফল। অর্থাৎ যদি এইটিকে আমি মনে করি এ, এটি বি, তাহলে এ বি একটি চাপ। আবার যদি আমি এ এখানে বিন্দু নিয়েছি, যদি এখানে সি বিন্দু নিই, এ সি আরও একটি চাপ। এইভাবে সবচেয়ে বড় যে চাপ সেটি তো বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি হবে সবচেয়ে বড় চাপ। অতএব বৃত্তের বৃহত্তম চাপ হলো পরিধি, যেটি কিনা অপশান ডিতে আছে। খুবই সহজ। তারপরে 1 দাগের 9 অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কতগুলি। তাহলে প্রতিসম রেখা দেখতে হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলেই পেয়ে যাব। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এবার এর প্রতিসম রেখা নির্ণয় করব। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি এবং এসি এই বাহু দুটি সমান, তাহলে যদি আমি এই ত্রিভুজটিকে এই বরাবর ভাগ করি বা এইটিকে অক্ষ করে, ডি যদি অক্ষ করে ছবিটিকে ভাঁজ করে দিই, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পুরোপুরি মিলে যাবে।
এবার যদি আমি এই বরাবর করি তাহলে কি হবে, এই বাহু কিন্তু ছোট বড় আছে, তাই এই ত্রিভুজ কিন্তু আসবে না একই রকমভাবে। একইভাবে যদি এই বরাবর ভাঁজ করি তাতেও কিন্তু আসবে না, কারণ এই বাহু ছোট বড় আছে, এই দুটি বাহু সমান। তাই এর মধ্যবিন্দুতে এই সোজা যদি আমি লাইন টানি, এই যে সরলরেখা এই বরাবর ভাঁজ করলে আমরা কিন্তু এই দুটি সমান বা এই ত্রিভুজটি এর সাথে মিলে যাবে। তাই এডিকে বলা হবে প্রতিসম রেখা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা পেলাম একটি। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা একটি, যেটি কিনা অপশান বিতে আছে। খুবই সহজ। তারপরে 1 দাগে 10 অঙ্ক দেখো, একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো, এখানে 4টি অপশান আছে, বই, ছক্কা, বল এবং ইট। বই একটি মাত্র তল নয়, বইয়ের আমরা জানি 6টি তল থাকে, ছক্কা লুডোর ছক্কাও 6টি তল থাকে, বলের একটি মাত্র তল থাকে সেটি বক্রতল, ইটের কিন্তু 6টি তল থাকে। তাহলে একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো বল, যেটি অপশান সিতে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তু হলো বল, যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে দেখো অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তারপরে চলে যাব পরের দাগের অঙ্ক, অর্থাৎ 2 দাগের অঙ্ক। 2 দাগের 1 অঙ্ক আছে, দেখো 80 জন ছাত্রের মধ্যে 80% ছাত্র পাস করলে কতজন ছাত্র ফেল করেছে। তাহলে পাস করেছে 80%, তাহলে প্রথমে আমাকে 80 জন ছাত্রের 80% কত সেটা হিসেব করে দেখতে হবে। সেটি পাস করেছে, তারপর ফেল করেছে কতজন সেটা পেয়ে যাব। তাহলে 80 জনের 80% সমান 80 গুণিত শতকরাটাকে ভগ্নাংশ করলে 80/100। তাহলে 80 গুণিত 80-র 100। এবার এটিকে লঘিষ্ঠ আকারে করি, কাটাকাটি করে ছোট করি, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, সমান হয়ে যাবে 28 64 জন। তাহলে পাস করেছে 64 জন, পাস করেছে 64 জন। অতএব ফেল করেছে, মোট ছিল 80 জন, তার মধ্যে 64 জন পাস করেছে, তাহলে ফেল করবে বাকি 80 - 64 জন, সমান বিয়োগ করে দিলে পেয়ে যাব 4 6 10, হাতে 1, 6 কে 7, 7 করে দিলে 8, 1 16 জন। তাহলে 16 জন ফেল করেছে। ঠিক আছে। তারপরে 2 দাগে 2 অঙ্ক, সামান্য ভগ্নাংশে পরিণত করো। এটি দশমিক ভগ্নাংশ আছে, আবৃত্ত দশমিক আছে অবশ্যই। 3.4 3 2, 3 2 এর মাথায় পৌনেপণিক। এই ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো কিভাবে, খুব সহজেই করে দেব। দেখো প্রথমে দশমিক এবং পৌনেপণিক বাদ দিয়ে যে সংখ্যাটি হয় পুরোটি লিখতে হবে। এটি একটি ভগ্নাংশ, যেহেতু সামান্য ভগ্নাংশ হবে তাই লব এবং হর থাকবে, তাই আমি লাইন টানলাম। উপরে লেখা হবে তাহলে 3 4 3 2, দশমিক এবং পৌনেপণিক বাদ দিয়ে যা আছে পরপর লিখেছি। বিযুক্ত যেখানে পৌনেপণিক শুরু হয়েছে তার আগে পর্যন্ত পুরো সংখ্যাটা লিখতে হয়। তাহলে এখানে 3 4, দশমিক বাদ দিয়ে 3 4। এইবার নিচে হবে পৌনেপণিক যতগুলির মাথায় আছে ততগুলি 9, দশমিকের পরে যতগুলি পৌনেপণিক না থাকে অর্থাৎ খালি থাকে ততগুলি 0। দশমিকের পরে একটি খালি আছে যেখানে পৌনেপণিক নেই, তাই একটি 0। এই হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এটিকে এবার সরল করতে হবে। তাহলে
3 4 3 2 থেকে 34 বিয়োগ করব, এখানে লিখে করে দিই 3 4 3 2 34 বিয়োগ করব। 4 8 12 হাতে 1 3 1 4 9 13 হাতে 1 1 করে দিলে 4 3 দিতে, তাহলে পেয়ে গেলাম 33 98। 33 98 বাই 990। এইটিকে তো 2 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে, এখানে 8 আছে মানে এটাকেও 2 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 2 দিয়ে একটু কাটাকাটি করে দিই। 2 4 8 1 থাকে, 2 9 18 1 থাকে, 5 দুগুণে 10। এরপর এটা কাটলে 2 1 2 1 থাকে, 6 দুগুণে 12 1 থাকলো, 9 দুগুণে 18 1 থাকে, আবার 9 দুগুণে 18। তাহলে পেয়ে গেলাম 1699 বাই 495। এইবার এইটি 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে করা যাচ্ছে না, তাহলে আর লঘিষ্ঠ আকারে করা যাবে না। 495কে 5 ছাড়া 3 দিয়েও করা যেতে পারে, কিন্তু এই সংখ্যাটিকে 3 দিয়ে করা যাবে না, তাই এইটি নির্ণেয় সামান্য ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশটিকে পূর্ণ ভেঙেও লিখতে পারি, আর না হলে এই যে যেমন ল ব্যবহার করে আছে অপ্রকৃত ভগ্নাংশে, তাও রেখে দিতে পারি। ঠিক আছে, তারপরে 2 দাগের 3 অঙ্ক। রহিম 10টা 45 PM অর্থাৎ রাত্রিবেলা এ ঘুমিয়ে 7টা 10 AM এ ঘুম থেকে উঠলেন। 7টা 10 AM অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠলেন, তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? এইখানে 10টা 45 কিন্তু রাত 12টার আগে, আর 7টা 10 AM এটি রাত 12টার পর। তাহলে এই যে 12টার পর এই টাইমটির সঙ্গে 12 ঘন্টা আমি যোগ করে দেব, তারপর এখান থেকে এটি বিয়োগ করলেই পেয়ে যাব কত ঘন্টা ঘুমিয়েছিলেন। তাহলে 7টা 10 AM তার সাথে যদি 12 ঘন্টা যোগ করি, তাহলে হয়ে যাবে 12 সাথে 19, তাহলে হয়ে যাবে 19 ঘন্টা 10 মিনিট। তাহলে আমি 12 যোগ করে একবার যদি লিখে দিই 19 ঘন্টা 10 মিনিট, সেখান থেকে 10টা 45 অর্থাৎ 10 ঘন্টা 45 মিনিট বিয়োগ করে দিলে পেয়ে যাব। কীভাবে বিয়োগ করব দেখো, এখানে 10 আর এখানে 45, তাহলে উপরে ছোট নিচে বড়, এখান থেকে আমি 1 ঘন্টা ধার নিয়ে নিলাম, 60 মিনিট পেয়ে গেলাম। তাহলে 60 এবং 10 যোগ করে দেব, এইখানে কিন্তু হয়ে গেল আমার 18 ঘন্টা। এবার 60 10 70 মিনিট, সেখান থেকে 45 মিনিট বিয়োগ করে দিই, এখানে হিসাবটি করে দিই। 5 সাথে 1 1 4 1 5 2 25 মিনিট, তাহলে এখানে পেয়ে গেলাম 25 মিনিট। ঘন্টা হিসাব করলে 18 থেকে 10 বিয়োগ করলে 8 ঘন্টা, তাহলে পেয়ে গেলাম 8 ঘন্টা 25 মিনিট। অতএব রহিম 8 ঘন্টা 25 মিনিট ঘুমিয়ে ছিলেন। ঠিক আছে, তারপরে 2 দাগের 4 অঙ্ক। মান নির্ণয় করো। এখানে √ 256 যুক্ত √ 144, নিচে আছে √ 169। এই সংখ্যাটি একটি জটিল ভগ্নাংশ, এর মান নির্ণয় করতে হবে। দেখো কিভাবে, খুব সহজেই করে দিই। তাহলে সবার প্রথম 256 বর্গমূল করতে হবে। 256কে আমি ভাগ পদ্ধতি যদি করি, জোড়া, তারপর এই একটি জোড়া, 1 কে 1 দিলাম, বিয়োগ করলে 1 নামলো, একে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, ডান দিকে ফাঁকা রাখবো, 5 6 নেমে গেল। যদি 4 দিয়ে গুণ করি দেখতে পাচ্ছি 4 4 16, 4 দুগুণে 8, এইখানে গুণটা করি 2 4, 4 বসালে 4 দিয়ে গুণ, কারণ যেহেতু 6 আছে, 4 4 16, 4 দুগুণে 8 একে 9 আসেনি। তারপর 6 দিয়ে গুণ করলে 6 6 36 আসতে পারে, গুণটি করে দেখি 6 6 6 36, 6 দুগুণে 12,
3 15, 6 দিয়ে এসে গেছে, তাহলে এখানটি 6 লিখে দেবো এবং এখানে 156, এই 6 এখানে, তাহলে বর্গমূল পেয়ে গেলাম 16। প্রথমেই তাহলে পেয়ে গেলাম 16 যুক্ত এরপর 144, 144কে যদি একইভাবে করি, 1 1 1, এইটি একটি জোড়া 1, একে 2 দিয়ে গুণ করব, 2 হলো 44 নেমে গেল, তাহলে এখানে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই 2 এখানে বসে গেল, তাহলে বর্গমূল পেয়ে গেলাম 12। এইবার 169কে একইভাবে করব, প্রথম জোড়া শেষ থেকে এইটি, তারপর এইটি 1 1 1, একে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, 6 9 নেমে গেল, 3 দিলে 3 3কে 9, 3 দুগুণে 6, 3 নেমে গেল। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম 13। এরপর এই দুটি যোগ করব, 6 2 8, 1 1 2, নিচে 13। এবার এটা যদি পূর্ণ ভেঙে দিই, 13 28, 13 দুগুণে 26, 2 2 পূর্ণ 2 এ 13, খুব সহজ হয়ে গেল, পেয়ে গেলাম 2 পূর্ণ 2 এর 13। সরল হয়ে গেল খুব সহজে এই অঙ্কটি। তারপরে 2 দাগের 5 অঙ্ক দেখো, এক্স মিটার ওয়াই সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে এক্স মিটারকে সেন্টিমিটার করব, তারপর ওয়াই সেন্টিমিটার তার সাথে যোগ করে দেবো। মিটারকে সেন্টিমিটার করতে গেলে আমরা জানি মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হয়। 5 মিটারকে যদি সেন্টিমিটার করতে হয় তাহলে 500 সেন্টিমিটার হয়। একইভাবে এখানে হয়ে যাবে এক্স গুণিত 100 সেন্টিমিটার, আর ওয়াই সেন্টিমিটার আগের থেকেই আছে, তাহলে এটি হয়ে গেল 100 এক্স সেন্টিমিটার এবং এটি ছিল ওয়াই সেন্টিমিটার। যোগ করে দিলে আমরা পাবো 100 এক্স যুক্ত ওয়াই, কারণ এক্স আর ওয়াই যোগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, সেরকম 100 এক্স যুক্ত ওয়াই সেন্টিমিটার। খুবই সহজ। তারপরে 2 দাগে 6 অঙ্ক দেখো, 20 বছর 9 মাস বিযুক্ত 12 বছর 11 মাস 19 দিন সমান কত বছর কত মাস কত দিন। তাহলে বিয়োগটি কিভাবে করছি দেখো, খুব সহজেই। দেখো 20 বছর 9 মাস ছিল, দিন সংখ্যা কিন্তু কোনো কিছু ছিল না, তাই 0 দিন করে দিলাম। 12 বছর 11 মাস 19 দিন বিয়োগ করতে হবে। প্রথমে দিন থেকে বিয়োগ করে করে আসি, এখানে 0 দিন, এখানে 19 দিন, তাহলে এই দিন সংখ্যাকে বাড়াতে হবে। কীভাবে বাড়াবো, এখান থেকে 1 মাস আমি ধার নিয়ে নেব, তাহলে এখানে 8 মাস থাকলো, 1 মাস সমান 30 দিন আমরা জানি, তাহলে এখানে 30 পেয়ে গেলাম যুক্ত করে, 30 এবং 0 যোগ করলে 30 মাস, এখানে 8 মাস, এখানে 11 মাস, তাহলে এখানে উপরে আবার ছোট হয়ে গেছে, তাহলে এখান থেকে 1 বছর ধার নিয়ে নেব, তাহলে কত থাকবে, এখানে থাকবে 19 বছর, এইখানে হয়ে যাবে 1 বছর সমান 12 মাস, আরও বেড়ে গেল, তাহলে 12 এবং 8 এখন হয়ে গেল 20 মাস। এবার বিয়োগ করি, 30 থেকে 19 বিয়োগ করব, 9 করতে দিলে 10, 1 দিতে হাতে 1, 1 1 2, 2 1 3, 11 দিন। ঠিক আছে, মাস, মাস কত পাবো, 12 8 20, 20 থেকে 11 বিয়োগ করলে 9, 9 মাস। বছর, বছর কত পাবো, 19 থেকে 12, তাহলে 2 কত দিলে 9, 7 দিতে 7 বছর 9 মাস 11 দিন। ঠিক আছে, এরপরে 2 দাগের 7 অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার হলে ওই আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দৈর্ঘ্য এক্স মিটার আছে, প্রস্থ ওয়াই মিটার আছে, তাহলে একক একই আছে। পরিসীমার সূত্র আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, সেই সূত্রটি বসিয়ে দিলেই পরিসীমা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রটির
দৈর্ঘ্য সমান এক্স মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ সমান ওয়াই মিটার। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এক্স যুক্ত ওয়াই মিটার। এক্স যুক্ত ওয়াই এটির যোগফল আর নির্ণয় করা যায় না, অর্থাৎ এক্স প্লাস ওয়াই থাকে। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আমরা পেয়ে গেলাম 2 গুণিত এক্স প্লাস ওয়াই মিটার। খুবই সহজ অঙ্ক। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।